সে নিজে এখন যদি ইচ্ছে করে টালির চালে থাকতে তার তো ডিউটি টালির চালে থাকেন, কিন্তু ওনার ভাইপো তো টালির চালে থাকে না। মমতা ব্যানার্জির বাড়ি আর প্রধানমন্ত্রী একটা অফিসিয়াল রেসিডেন্স, প্রধানমন্ত্রী অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি আছেন, তো ওটা নিয়ে প্রচার করুন কি নরেন্দ্র মোদীর বাবার সম্পত্তি? ওটা তো ওটা তো সরকারি বাংলো, সরকারি বাংলোতে তো এই সবাই থাকে, তৃণমূলের এমপিরাও থাকে। কল্যাণদা ওখানে থাকে না একটা সুন্দর বাংলোতে? ডেরিক থাকে না একটা সুন্দর বাংলোতে? মহুয়া থাকে না? কে পশ্চিমবঙ্গে এক ধরনের একটা পরিবর্তনের হাওয়া আসছে, সেই হাওয়া থেকে আমি মনে করি না যে রাসবিহারী বঞ্চিত হবে। সেই হাওয়াটা এখানেও আমরা দেখতে পারবো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গড়, আমি জানি ওনাদের এটা হোম গ্রাউন্ড, সেটাও জানি। তা সত্ত্বেও আমি বলছি ওদের নিজেদের, মনে রাখবেন যাদবপুরও ছিল সিপিএম এর একদম রেড ফোর্ট ছিল 2011-তে, কিন্তু বুদ্ধবাবু হেরে গেছিলেন। হ্যাঁ, একজন 15 বছর ধরে চিফ মিনিস্টার আছে, 3বার জয়লাভ করেছেন, তার এখন বলা উচিত মানুষের কাছে গিয়ে যে এই দেখো আমার রিপোর্ট কার্ড, আমরা 15 বছরে এই করেছি, তোমাদের জন্য এতটা করেছি, তার ভিত্তিতে তোমরা আমাকে আরো 5 বছর দাও, এইটা বলা উচিত। তা না বলতে তোমার মাংস খেতে পারবে না, তুমি মাছ খেতে পারবে না, তোমাকে ডিজেতে নাচতে হবে, কি করতে হবে ভগবান জানে কি চাই। আমরা অনেকেই ওনাকে এক ধরনের সমর্থন করেছিলাম, কিন্তু সেই মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি এক নয়। এই 2019-এর পর থেকে যে ধরনের একটা অবনতি হলো তৃণমূল কংগ্রেসের, আর পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যখন আর কোনো পরোয়া নেই, যে আমরা নামছি তো নামছি কোথা থেকে থেকে, অপ্রাসঙ্গিক হওয়ারও একটা সীমা আছে। দেখো লড়াই তো কঠিন, কারণ এটা চিরকাল তৃণমূল কংগ্রেস নিজেদের ভেবেছে এটা তাদের গড়। ওরা আরম্ভ করেছিল, তৃণমূল কংগ্রেসের জন্ম দক্ষিণ কলকাতা থেকে, তাই ওদের কাছে এটা এক ধরনের জমিদারি। তারা এখানে অন্যদের কোনো জায়গায় একটু স্থান দিতে রাজি নয়। আমাদের পোস্টার লাগাতে অনেক কিছু কাঠখড় পোড়াতে হচ্ছে। গতকাল সব আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে, সব কটা, সব একটা রাখেনি। গত 15 বছরে একটা মুখ্যমন্ত্রীর প্রায় হোমই তিনি তো কালীঘাটে বর্ন এন্ড ব্রট আপ। হ্যাঁ, উনিও কিছু করলেন না এটা নিয়ে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, ওই যে জায়গায় ওখানেও একটা মাস্তানদের রাজত্ব। আমি রাসবিহারী কেন্দ্র নিয়ে যে এটার মধ্যে কালীঘাট মন্দিরটা পড়ে, সর্বভারতীয় একটা গুরুত্ব আছে। কিন্তু তুমি দেখো একটা ওয়াকওয়ে করা ছাড়া, যে তুমি কম্পেয়ার করো যে কাশিতে যা হয়েছে বা পুরীতে যা হয়েছে বা উজ্জয়নে যে ধরনের উন্নয়ন হয়েছে, বা এমনকি কামাখ্যাতেও যা হয়েছে, সে তুলনায় আমরা কিচ্ছু করিনি। পুরো একটা অর্থনীতি তৈরি হয় যে পুজোর একটা মন্দিরের আশেপাশে, কাশি গেলেই বুঝতে পারবে, পুরী গেলেই বুঝতে পারবে, সেই ধরনের এটা সম্ভাবনা আছে এখানে, কিন্তু আমরা কিছু করিনি। 26-এ নির্বাচন আমরা প্রত্যেকেই জানি, কিন্তু নির্বাচনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, কথা বলবো স্যারের সাথে। স্যার, এই যে রাসবিহারী, হঠাৎ রাসবিহারী কেন? কেন, এটা আমার নিজের ঘরের কনস্টিটিউয়েন্সি বলা যায়। রাস্তার ওপরটাই রাসবিহারী আরম্ভ হয়, আগে এটাকেই রাসবিহারী বলা হতো। এর আগের বারের ডিলিমিটেশনের পরে এটাকে এই জায়গাটা একটু বালিগঞ্জ হয়ে গেছে, কিন্তু রাস্তার ওপারে নেপারে ব্যাপারে ওটা কিছু না, এটা রাসবিহারী সঙ্গে। হ্যাঁ, রাসবিহারীতেই আমি চিরকাল মানে জানি। দেখো দক্ষিণ কলকাতাটা হচ্ছে 2-3টে এলাকা নিয়ে, বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর, এই 3টেকেই কোর দক্ষিণ কলকাতা বলা হতো। তো এর মধ্যে সবকটারই আমার পরিচয় আছে। ভবানীপুরে আমার মামার বাড়ি, রাসবিহারীতে আমার দাদু এখানে ফ্যাক্টরি কর্মস্থান ছিল এতদিন ধরে, বাসস্থানও আমার প্রায় বলতে পারো। আর আর বালিগঞ্জ তো আমার জন্মস্থান ছিল। তো একদিক থেকে এই কারণেই মানে দক্ষিণ কলকাতা স্বপন দাশগুপ্তের গড়। স্বপন দাশগুপ্ত আমার এটাকে হোম গ্রাউন্ড বলা যায়, সেটাই বলা যায়। এই রাসবিহারীতে আপনি প্রচারে বেরিয়েছেন, প্রচার অলরেডি করছেন, মানে কি রেসপন্স পাচ্ছেন, মানুষ কি বলছে? দেখো রাসবিহারী কেন্দ্র সামাজিক দিক থেকে দেখতে গেলে দুরকম লোক থাকে। একদিক থেকে অতি গরিব শ্রেণী থাকে, যারা এই বস্তি অঞ্চলে থাকে,
আর তা না হলে উচ্চ মধ্যবিত্ত একটা বড় অংশ আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে উচ্চ মধ্যবিত্ত ওনার এলাকাতে ওখানে সমস্যাটা হচ্ছে তারা সবাই মিলে ভোট দেয় না, খুব কম ভোটিং হয়, বেরোয় না। সেটা আরম্ভ হয়েছিল সিপিএম জমানাতে, যখন ওই মাল্টি স্টোরি গুলোতে তালা লাগিয়ে দিত, সেই থেকেই কালচারটা এসে গেছিল। তারপর থেকে ভোটের সংখ্যাটা খুব একটা বেশি হয় না, আমি বলবো না যে একদম ভোট পড়ে না, কিন্তু আশা করি সামনের দিনে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে মানুষের মধ্যে একটা কনফিডেন্স জাগানোর জন্য যে আমরা এটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, হামলা হুজ্জতি কিছু হবে না, সেই কারণে হয়তো আমি এক্সপেক্ট করছি, আমার আশা, আমি খুবই আশাবাদী যে এবার খুব করে ভোটটাকে আনতে পারবো। তাই জন্য প্রচারও করা হচ্ছে আমাদের জন্য, মোটিভেট করতে হবে লোকজনকে, সেই মোটিভেশনটার জন্য আমি ওখানে অনেক প্রচার করছি। আর বস্তি অঞ্চলে আগে থেকে একদিক থেকে কতগুলো লোকের একদম ঠেকা দিয়ে নিয়ে নিয়েছে, তারা যেন ওটাই পুরোটা কন্ট্রোল করে। দেখো, সেটাতে তো সেরকম ভাবে তো রাজনীতি আমরা করি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো জিনিস সব থেকে বেশি বস্তি অঞ্চলে, একটা হচ্ছে একটা সাইলেন্ট টেরার, একটা খুব চুপচাপ একটা ভয়ের একটা পরিবেশ আছে মহিলাদের প্রতি। তারা বলে যাচ্ছে ফিসফিস করে, দেখো 8টার পরে আমরা বেরোতে পারছি না, আর যারা কম বয়সী মহিলা তাদের তুলে নিয়ে যায়, এই রকম, মানে এই ভাষাটা, এক্সাক্ট ভাষাটা আমি বলছি, তুলে নিয়ে যায়। এটা কারা তুলে নিয়ে যায়, কেন এগুলো পুলিশকে রিপোর্ট করে না বলছে। আমি জিজ্ঞেস করেছি যে মোটামুটি জিজ্ঞেস করেছি, বললো তোমরা তো জানো, মানে আসল কথা এখানকারই, তার মানে গুন্ডা বাহিনী একটা আছে, তো সাইলেন্ট একটা টেরার এখানে কাজ করছে। তো ওই টেরারটাকে ভাঙতে হবে। তার জন্য কি হচ্ছে যে কতগুলো লোক আর কিছু না পেরো, যে এখানে এরা চায় যে পুরোপুরি তারা অন্য রকমের একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা টাকা পয়সার ব্যাপারে, এখান থেকে টাকা তোলার খুব খুব একটা সম্ভাবনা নেই, মানুষ এত গরিব, কিন্তু পুরো ভোটটাকে কারুর কাছে ডেলিভার করার জন্য যেটা করা যায় সেইটা করা যায়। তো ওই ধরনের রাজনৈতিক ঠেকেদার এরা এইখানে আছে, এই কালচারটা অনেক বস্তির মধ্যে আমি দেখতে পেলাম। সেটা এটা ভাঙতেই হবে আমাদের। আরেকটা জিনিস বলবো আমি রাসবিহারী কেন্দ্র নিয়ে, যে এটার মধ্যে কালীঘাট মন্দিরটা পড়ে, খুবই গুরুত্বপূর্ণ, অনেক মানুষের আসা যাওয়া, হিন্দুদের একটা বড় একটা শক্তিস্থান, পীঠস্থান, এটা মানে সর্বভারতীয় একটা গুরুত্ব আছে। কিন্তু তুমি দেখো, একটা ওয়াকওয়ে করা ছাড়া, যে তুমি কম্পেয়ার করো যে কাশিতে যা হয়েছে বা পুরীতে যা হয়েছে বা উজ্জয়নে যে ধরনের উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, বা এমনকি কামাখ্যাতেও যা হয়েছে, সে তুলনায় আমরা কিচ্ছু করিনি। একটা মাস্টার প্ল্যানের দরকার, যাতে এখানে মানুষ যারা থাকে ওখানে তাদের রোজগারটা বেড়ে যায়, তারা পুরোপুরি ভাবে এটা একটা, মানে এটা ধর্মস্থান তো নিশ্চয়ই, কিন্তু এটাকে একটা টুরিস্ট স্থানও করতে হবে। যে স্কাই ওয়াক বানিয়েছেন, ওই তো ওই একটাই আমি বলছি, একটা স্কাই ওয়াকে তো হয় না কেন, জিনিসটা তুমি গিয়ে দেখো, একটা হোটেল নেই ওখানে, তারা থাকবে কোথায়, যারা আসবে তারা তো ওখানে থাকতে পারে না, পুজো দিয়ে কি করবে, তারা একটা পুরো একটা অর্থনীতি তৈরি হয় যে পুজোর একটা মন্দিরের আশেপাশে। কাশী গেলেই বুঝতে পারবে, পুরী গেলেই বুঝতে পারবে, সেই ধরনের এটা সম্ভাবনা আছে এখানে, কিন্তু আমরা কিছু করিনি। এই যে কত একটা, মানে এই সুযোগটা এতদিন ধরে আছে। আচ্ছা, আমি ধরতে পারি সিপিএম হচ্ছিল নাস্তিক দল, তারাও এসবে মানে টানে না, কিন্তু গত 15 বছরে একটা মুখ্যমন্ত্রীর প্রায় হোমই তিনি তো কালীঘাটে বর্ন এন্ড ব্রট আপ, হ্যাঁ, তুমিও কিছু করলেন না এটা নিয়ে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, ওই যে জায়গায় ওখানেও একটা মাস্তানদের রাজত্ব। তো এখন পুরো জিনিসটা আমরা যখন বলি যে সিন্ডিকেট রুল, মাস্তানদের, গুন্ডাদের বাহিনী, এসব নিয়ে বলা হয়, দক্ষিণ কলকাতায় একদিক থেকে তুমি দেখতে পারো অভিজাত, কিন্তু গোলপার্কে দেখো, গোলপার্কে বোমাবমি, সে একজন কে সোনা পাপ্পু, তাকে নিয়ে এত মাতামাতি, তিনি এখন ওখানে টেরার ফেলছে। তো এই ধরনের, এগুলো হচ্ছে একদিক থেকে দেখতে গেলে লোকাল ইস্যু, কিন্তু আরেক দিক থেকে তুমি দেখতে গেলে এই যে লোকাল ইস্যুগুলো, এই লোকাল ইস্যুগুলো কিন্তু সারা রাজ্যেরই ইস্যু। বলছেন
চাচ্ছি মানে লড়াই কতটা আপনার ক্ষেত্রে কঠিন মনে হচ্ছে? দেখো, লড়াই তো কঠিন, কারণ এটা চিরকাল তৃণমূল কংগ্রেস নিজেদের ভেবেছে এটা তাদের গড়। ওরা আরম্ভ করেছিল, তৃণমূল কংগ্রেসের জন্ম দক্ষিণ কলকাতা থেকে। তাই ওদের কাছে এটা এক ধরনের জমিদারি। তারা এখানে অন্যদের কোনো জায়গায় একটু একটুও স্থান দিতে রাজি নয়। আমাদের পোস্টার লাগাতে অনেক কিছু কাঠখড় পোড়াতে হচ্ছে। গতকাল সব আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে, সব কটা, সব একটা রাখেনি। হ্যাঁ, রাতারাতি করে দিয়েছে। একটা জিনিস, বিজেপির এখানে সংগঠনটা কেমন রয়েছে? সংগঠনটা এই কারণেই, সংগঠনটা অনেকটা একটু কমজোর আছে। সেই তুলনায় দেখো, সংগঠন ওনার তৃণমূল কংগ্রেসের যেমনি ধরনের সংগঠন, ওরা যে সব জায়গায় একটা কোণে কোণে একটা জায়গা জবরদখল করে সেটাকে তৃণমূল পার্টি অফিস করে দিয়েছে, আমরা ওসব করিনি। সেই তুলনায় আমরা কি, কিন্তু আমি কেন আশাবাদী? আশাবাদী হচ্ছি কেন, সাধারণ মানুষের মধ্যে থেকে যে ধরনের সাড়া পেয়েছি, আর যারা অনেকদিন ভোট দেয় না, তাছাড়াও এমনি সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা কি ধরনের সাড়া দিয়েছে, কেন তারা অত ওই ভয় টয় পায় না, মোটামুটি বলে দেয়। হ্যাঁ, তুমি যদি আসতে আমার সঙ্গে লেক মার্কেটে, লেক মলের পেছনে মার্কেটের মধ্যে লোকের সঙ্গে কথাবার্তা, বা এইখানে আহ, তুমি যে, হ্যাঁ, তুমি এই ক্যাফে ডিস্ট্রিক্টে অবশ্য এই ক্যাফে গুলো আছে, এখানে এখানে অবশ্য তারা বাইরে থেকে আসে, অতটা এখানকার স্থানীয় বাসিন্দারা। বস্তিতে একটা, আমি বস্তিতে একটা চ্যালেঞ্জ আমি বলছি, এটা তো আমি বলেই যাচ্ছি, বস্তিতে একটা এক ধরনের চ্যালেঞ্জ আছে, লোক প্রকাশ্যে খুব একটা কিছু বলতে চায় না। আমাদের এই ভয়ের পরিবেশটাকে ভাঙতে হবে, সেটা একটা আমাদের বড় পরিকল্পনা। জয়ের ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট আশা করেন? আজ দেখো, জয়ের জানতে পারবো 4 তারিখে কতটা। দেখো, আমি নিশ্চয়ই, তা না হলে আমি লড়ছি কেন, আমি এত সময় দিচ্ছি কেন, আমি মানে কাঠখড় পরিয়ে এই গরমের মধ্যে যাচ্ছি? নিশ্চয়ই একটা সম্ভাবনা। কেন এই জয়ের সম্ভাবনা শুধু রাসবিহারীগঞ্জে না, এটা একটা আজকে পশ্চিমবঙ্গে এক ধরনের একটা পরিবর্তনের হাওয়া আসছে। সেই হাওয়া থেকে আমি মনে করি না যে রাসবিহারী বঞ্চিত হবে। সেই হাওয়াটা এখানেও আমরা দেখতে পারবো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গড়, আমি জানি ওনাদের এটা হোম গ্রাউন্ড, সেটাও জানি। তা সত্ত্বেও আমি বলছি, ওদের নিজেদের, মনে রাখবেন যাদবপুরও ছিল সিপিএম এর একদম রেড ফোর্ট ছিল 2011-তে, কিন্তু বুদ্ধবাবু হেরে গেছিলেন। হ্যাঁ, মানে গড় বলে কোনো কথা হয় না। এইটাই আমি অনেকদিন ধরে বলে আসছি। এটা আমি যখন বিশ্লেষণ করি টরি, সেফ সিট বলে পশ্চিমবঙ্গ, কেন কি ভারতবর্ষ বলতেই কোনো জিনিস সেফ সিট হয় না। মোটামুটি সব জিনিসই বদলায়। তো তুমি আগেকার ইতিহাস দেখে বলতে পারো আগেকার এত পার্সেন্টেজ ভোট ছিল এই, কিন্তু সেটা যে এইবারেও সেরকম হবে তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। মানে যেকোনো কিছু হতে পারে। যে কোনো কিছু হতে পারে। তাই আমি মনে করি যে এক ধরনের আমরা এখন প্রচারে নেমেছি, আমাদের ক্যাম্পের আরম্ভ হয়েছে। আজকে অমিত শাহ এসে চার্জশিটটা দিয়ে গেল, দুদিন। এটার একটা প্রভাব পড়বে স্বপন? দেখা যাক, প্রভাব তো পড়বে। যে চার্জশিটটা, আমরা তো অনেকদিন ধরেই একই কথা বলেছি, উনি ওটাকে একটা এক ধরনের একটা ফরম্যাটে করে করে দিচ্ছেন। তারপরে আমাদের বিকল্পটা কি হবে সেটাও দেব। এইটা আমরা দেখো, যেখানে বস্তি অঞ্চলে যখন যখন যাচ্ছি, তখন আমরা যখন বলছি যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3,000 টাকা করে দেবো, এটা মোটামুটি অন্য রাজ্যে যে রকম যে 2,500 টাকার মতো দেয়, আমরা 3,000 করে দেবো। মানে আমাদের একটা ক্রেডিবিলিটি আছে, কেন ভারতবর্ষে বিজেপি সরকারগুলো অন্য জায়গায় দিয়েছে, আমরা তো যাবে উড়ো খবর বলছি না। জাস্ট এইটা একটা লোকেরা, মানুষ, পার্টিকুলার মহিলারা ওটা উঠে বসেছে। আচ্ছা, এখন হয়তো আরো কিছুদিন লাগবে এটাকে বোঝাতে এখন, কিন্তু এইটা বুঝতে পেরেছে যে এখন বিজেপি একটা সিরিয়াস বিকল্প হিসেবে দাঁড়াচ্ছে, লড়ছে। আগে হয়তো তারা বিশ্বাস করতেন না যে বিজেপি নতুন দল, আরো ভাবছে পুরনো দল সর্বভারতীয় ক্ষেত্রে, কিন্তু নতুন দল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন একটু আমাদের সিম্বলটা নিয়ে আর কারুকে বোঝাতে হয় না, লোকে জানে আমাদের সিম্বলটা কি, এটা জানে, আমাদের ফ্ল্যাগটাও চেনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 60,000 ভোটে ভবানীপুর থেকে জিতবে। সে এখন দেখো, আমি ঠিক জানি না শুভেন্দু বাবুর সঙ্গে কথা বললে ওনার কিরকম, দেখো, লোকে যা ইচ্ছে বলতে পারে। নিশ্চয়ই কেউ একজন রাজনৈতিক নেতা
তাঁর নিজেদের কর্মী, আর এটা মমতা ব্যানার্জি হচ্ছে মুখ্যমন্ত্রী, তিনি সারা রাজ্যে তৃণমূল কর্মীদের মনোবলটাকে শক্ত করার জন্য নিশ্চয়ই বলবেন যে আমি 60,000 1,00,000 এই যা ভোটে আমি জিতবো, কিন্তু বাস্তবটা কি তাই, নাকি কিছু একটা পরিবর্তনের হাওয়াটা দেখতে পাচ্ছি আমি, এটাকে কোয়ান্টিফাই করা যায় না। তোমাদের তোমাদের চ্যানেলে আমি মাঝে মাঝে শুনি অনেক রকমের বিশ্লেষণ, আমি সবকটাই মানছি যে অনেক রকমের বিশ্লেষণ আছে, আর আহ, আহ, কিন্তু যখন পরিবর্তন আসতে আরম্ভ করে, ধস যখন নামে না, হঠাৎ ঝট করে নেমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কিত আপনার কি? আমি কিরকম ভাবে জানবো মমতা ব্যানার্জি আতঙ্কিত কেন? কিন্তু আপনাদেরকে গলায় দড়ি দেওয়ার কথা বলছে। কিন্তু দেখো, এটা কি ধরনের অসভ্যতা আমি মনে করি। এটা দেখো, এই ধরনের কথাবার্তা একজন মুখ্যমন্ত্রী শোভা দেয় না। আমি এটাই খালি বলতে চাইছি, মমতা ব্যানার্জির একটা বড় অবদান আছে। যখন সিপিএম ওই রকম অত্যাচার করতো তখন উনি খাড়া হয়েছিলেন, আমরা অনেকেই ওনাকে এক ধরনের সমর্থন করেছিলাম, কিন্তু সেই মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি এক নয়। এই 2019-এর পর থেকে যে ধরনের একটা অবনতি হলো তৃণমূল কংগ্রেসের, আর পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যখন আর কোনো পরোয়া নেই, যে আমরা নামছি তো নামছি কোথা থেকে থেকে, অপ্রাসঙ্গিক হওয়ারও একটা সীমা আছে। আজকে সারা ভারতবর্ষের তুলনায় যে ধরনের অপ্রাসঙ্গিকতা পশ্চিমবঙ্গ দেখাচ্ছে, সেটা একটা রিমার্কেবল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কর্মীদেরকে বলছে আপনারা প্রচার করুন, একদিকে প্রধানমন্ত্রীর লাইফস্টাইল আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেটা নিয়ে বারবার করে মানুষকে বোঝান। ওনার বাড়িটাও তাহলে ইনক্লুড করা উচিত। মমতা ব্যানার্জির বাড়ি আর প্রধানমন্ত্রী একটা অফিসিয়াল রেসিডেন্স, প্রধানমন্ত্রী অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি আছেন, তো ওটা নিয়ে প্রচার করুন। কি নরেন্দ্র মোদীর বাবার সম্পত্তি? ওটা তো ওটা তো সরকারি বাংলো, সরকারি বাংলোতে তো এই আহ, সবাই থাকে, তৃণমূলের এমপিরাও থাকে। কল্যাণদা ওখানে থাকে না একটা সুন্দর বাংলোতে? ডেরিক থাকে না একটা সুন্দর বাংলোতে? মহুয়া থাকে না? তো এখন কি আমি বলবো ওটাই হচ্ছে তাদের লাইফস্টাইলের ব্যাপার? আরে সে নিজে এখন যদি ইচ্ছে করে টালির চালে থাকতে, তার তো ডিউটি টালির চালে থাকেন, কিন্তু ওনার ভাইপো তো টালির চালে থাকে না। না, কোথায় থাকে বলো? আমি তো ভেতরে যাইনি, কিন্তু যারা গেছে তারা অন্য কথা বলে, সেটা তার ব্যক্তিগত, তিনি অত বোঝাতে বলবে যে তার তার ধর্মটা কি, আমি কি বলবো, সেটা নিয়ে বলে বোঝা। আরেকটা বিষয়, আপনারা কি ইভিএম হ্যাক করছেন নাকি? বাত্য বসু বলছে। ব্রাত্য কেন এইসব বলে? দেখো, শিক্ষিত মানুষ জানা এই ইভিএম গুলো হ্যাক করা যায় না কেন, এগুলো স্ট্যান্ড অ্যালোন, এগুলো কত চেষ্টা করেছে। ব্রাত্যকে বলো না গিয়ে আসতে, এক্সপার্ট কে নিয়ে আসতে, যে ইভিএম টাকে হ্যাক করতে পারবে, বলুক না। এই ধরনের কথা কেন বলে লোকে? তার মানে কি ওরা হারবার আশঙ্কাটা, এটা কি একটা হচ্ছে, তাই জন্য বলছে যে না না ওরা চিটিং করছে, এই ধরনের কথাবার্তা। দেখো, এই আমাদের ইলেকশন নিয়ে কোনো সন্দেহ নেই লোকেদের, যে অ্যাটলিস্ট ভোটটা, এই পেপার ব্যালট নিয়ে অনেক রকম প্রশ্ন চিহ্ন ছিল, এই ইভিএম এ নেই। যদি না তুমি একজন লোকই পুরোটা টিপতে থাকে, কেন এক্স্যাক্টলি সেই রকম ভাবেই ও দেখাবে। আর তাছাড়া ভিভিপ্যাট তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজেও বাজানো হবে, এই যে মন্তব্য। করবেন, আমি কি বলবো, কে বাজাবে, কে কাকে বাজাচ্ছে? একদিন বলেছে মাংস খেতে পারবে না, না মাছ খেতে পারবে না, কি একটা জিনিস। আমি মাছ খাই, মাংস খাই, ভালোই লাগে আমার খেতে খেতে, চিরকাল খেয়েছি, খেয়ে এসছি, খাবো। কারকে বললো শাড়ি পরতে পারবে না, তারপরে এটা কি বলছে, ডিজে, আমি জানি না, ডিজে ম্যানেজার এখন। দেখো, আসল কথা কি, যখন তোমার মেন ইস্যুটা কি, একজন 15 বছর ধরে চিফ মিনিস্টার আছে, 3বার জয়লাভ করেছেন, তার এখন বলা উচিত মানুষের কাছে গিয়ে যে এই দেখো আমার রিপোর্ট কার্ড, আমরা 15 বছরে এই করেছি, তোমাদের জন্য এতটা করেছি, তার ভিত্তিতে তোমরা আমাকে আরো 5 বছর দাও, এইটা বলা উচিত। তা না বলতে তোমার মাংস খেতে পারবে না, তুমি মাছ খেতে পারবে না, তোমাকে ডিজেতে নাচতে হবে, কি করতে হবে, ভগবান জানে কি চাই।
পোস্টার লাগিয়ে আপনাদেরকে বলতে হবে ৪ঠা মের পর মুখ্যমন্ত্রী বলছেন আমি বিজেপি করি না, এইটা বলতে হবে আপনাদের। সন্ত্রাসটা কি একদম মানে নিউ নর্মাল পশ্চিমবঙ্গে? সন্ত্রাসটা কি নতুন নিউ নর্মাল? এটা লোকে মানে এই ধরনের পরিবেশ, এই এই ধরনের পরিবেশের কারণেই তো আজকে কোনো শিল্প আসতে চায় না, বাইরে থেকে কোনো কেউ আসতে চায় না। এখানে কোনো মানে শিক্ষা ক্ষেত্রে একদম মানে কি মানে ১২টা বেজে গেছে। সব রকমের অর্থনীতি তো আর কিছু নেই। পশ্চিমবঙ্গটাকে কত একদম মানে কি করে দিয়ে উনি ছাড়বেন? মানে ওনার কি লেগেসি যখন লোকে লিখবে ইতিহাসটা তখন বলবে যে মমতা ব্যানার্জি কি ধরনের? কালাপাহাড় ও সামথিং ওই ধরনের কি? নাদির শাহী রুল? তাহলে এই কথা কেন বলছেন হঠাৎ? আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই। ওনার করতে প্রচার দেখো ইলেকশন একটা রাজনৈতিক দ্বন্দ্ব। হুম? উনি বলবেন যে আমরা এই কাজ করেছি, আমরা এই ভিত্তিতে আমাদের ভোট দিন। একদম লেজিটিমেট, এইটাই করা উচিত। আমরা বলবো যে ওরা এই কাজ করেনি, আমরা এই বিকল্প আনছি, আমাদের ভোট দিন। তা না হলে এইসব কি কথা, এর কোনো মানে আছে? তুমি বলো। এগুলো যখন এই ধরনের একদম অপ্রাসঙ্গিক ইররেলেভেন্ট জিনিস আনে লোকে, তো তখন কি বলা যায় বলো তো? মানে আমি ভাবতে পারি না যে ইনি হচ্ছেন থ্রি টার্ম চিফ মিনিস্টার। আরেকজন পাশের রাজ্যেতে একজন থ্রি টার্ম চিফ মিনিস্টার ছিলেন, নবীন পটনায়ক, হেরে গেছিলেন, কিন্তু কি মানে ডিগনিটির সঙ্গে পুরো ওনার টার্মটা চালিয়েছিল। সে বিজেপি ছিল না, কিন্তু তুমি মানে কন্ট্রাস্টটা করো, তাই জন্য আজকে উড়িষ্যা কোথায় চলে গেছে আর পশ্চিমবঙ্গ কোথায় আছে। মানুষের রাসবিহারীর মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দেখো, রাসবিহারের মানুষের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই দুটো জিনিস। এক, দয়া করে ২৯ তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দেবেন। আর এই ধরনের এই যে ভয়ের যে পরিবেশটা অনেকে যেটা চেষ্টা করছে যে আন্ডারওয়ার্ল্ড দিয়ে ক্রিমিনাল দিয়ে লোকজনকে হুমকি দেয়া, সেটা শুনবেন কিন্তু নির্ভয়ে একদম যাবেন। নারী সুরক্ষা আপনাদের সামনের প্রজন্ম নির্ভর করে আপনারা কিভাবে ভোট দেন, এইটুকু।